তিস্তা, ধরলা বা এই ধরনের যত বড় নদী রয়েছে, এই সমস্ত নদীকে ঘিরে সরকারের রয়েছে মহাপরিকল্পনা। ব্রহ্মপুত্রে বাঁধ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প করছে চীন। এরই মধ্যে গত 1 মে থেকে এই বাঁধে পানি ধরে রাখার কাজ শুরু করেছে দেশটি, আর এতেই ভারত জুড়ে শুরু হয়েছে নতুন আতঙ্ক। ওদিকে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও সিন্ধু নদীর পানি চুক্তি এখনো স্থগিত করে রেখেছে ভারত। এদিকে তিস্তার উৎস মুখে একের পর এক বাঁধ দিয়ে পানি সরিয়ে নেয় বিপাকে বাংলাদেশ। সব মিলে উপমহাদেশে পানি নিয়ে শুরু হতে যাচ্ছে চরম উত্তেজনা। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বাংলাদেশ যেমন ভারতের কাছে ভাটির দেশ, তেমনি চীনের কাছে ভারত ভাটির দেশ। আর বাংলাদেশ ভারতের একেবারে উজানে চীনের অবস্থান। হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে উৎপত্তি হয় ব্রহ্মপুত্র নদের, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। জাংপো নামে তিব্বতে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করে, তখন এর নাম হয়ে যায় সিয়াং বা শিয়ং। তারপর আসামের উপর দিয়ে দিহাং নামে বয়ে যাবার সময় এতে দিবং এবং লোহিত নামে আরও দুটি বড় নদী যোগ দেয়। ফলে সমতলে বেশ চওড়া হয়ে এই নদের নাম হয় ব্রহ্মপুত্র। এটি আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর সাথে স্বার্থ আছে চীন, ভারত ও বাংলাদেশের। এই নদের উজানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে চীন। এখানে হচ্ছে দক্ষিণ পশ্চিম চীনের সুয়াংজিয়াংকৌ জলবিদ্যুৎ প্রকল্প। আর এই প্রকল্পের জন্যই বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করছে চীন। সম্প্রতি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, মে মাসের একেবারে শুরু থেকে এই বাঁধে পানি সংরক্ষণ করছে চীন। প্রায় 4.9 বিলিয়ন মার্কিন ডলারের বিশাল বিনিয়োগে এই বাঁধের নির্মাণ কাজ চলছে প্রায় 1 দশক ধরে। তবে এবারই প্রথম পানি সংরক্ষণ শুরু করল কর্তৃপক্ষ। এটি ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণে। বাঁধটি দাদু নদীর উজানে অবস্থিত। এই নদী পূর্ব তিব্বত মালভূমি থেকে সিচুয়ান অববাহিকায় প্রবাহিত হয়েছে। এই প্রকল্পটি নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না, অর্থাৎ পাওয়ার চায়না, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তিস্তা নদী মহাপরিকল্পনার প্রাথমিক নকশা ও ফিজিবিলিটি স্টাডি করেছে। সে প্রসঙ্গে একটু পরে আসছি। চীনের সুবিশাল ও বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধটির উচ্চতা হবে 315 মিটার বা 1033 ফুট এবং এটি হবে 100 তলার বেশি উচ্চতা বিশিষ্ট আকাশচুম্বী ভবনের সমান। বাঁধটি সিচুয়ানে অবস্থিত বর্তমান রেকর্ডধারী জিনপিং 1 বাঁধের চেয়ে 10 মিটার বেশি উঁচু হবে। সম্প্রতি পাওয়ার চায়না এক বিবৃতিতে বলেছে, প্রথম ধাপের পানি সংরক্ষণ সম্পন্ন হওয়ার পর পানির পৃষ্ঠের উচ্চতা 2344 মিটার হয়েছে। এটি মূল নদীর পানির পৃষ্ঠের চেয়ে প্রায় 80 মিটার বেশি। বাঁধটির পানি সংরক্ষণ সক্ষমতা হয়েছে 110 মিলিয়ন ঘনমিটার। পানি সংরক্ষণ শুরুর ফলে বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য শক্তিশালী ভিত্তি পেয়েছে কর্তৃপক্ষ। তাদের আশা, এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের শেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পুরোদমে চালু হলে বাঁধটি বছরে 30,000 কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এটি বছরে 30 লাখের বেশি পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই প্রকল্পের কাজ যতই এগোচ্ছে ততই আশঙ্কা দেখা দিচ্ছে ভারতে। নদীর উৎসমুখে বাঁধ নির্মাণের মাধ্যমে ভাটির দেশের স্বার্থকে বিবেচনায় নেওয়া হয়নি বলেও অভিযোগ ভারতের। এদিকে এই বাঁধ নির্মাণ ছাড়াও লাদাখের কিছু এলাকা নিয়ে হোটন প্রদেশে চীন দুটি নতুন প্রশাসনিক অঞ্চল বা কাউন্টি গড়ে তুলেছে, যা ভারতকে আরও উদ্বিগ্ন করে তুলছে।
ব্রহ্মপুত্রে বাঁধ চীনের জন্য শক্তির উৎস হলেও ভারতের জন্য এটি একটি কৌশলগত দুঃস্বপ্ন। এখন চীন যদি পানির গতিপথ নিয়ন্ত্রণ করে তবে ভারতের অরুণাচল ও আসাম খরায় পড়বে। আবার যে কোনো সময় হঠাৎ পানি ছেড়ে দিলে প্রবল বন্যায় প্লাবিত হবে অরুণাচল ও আসাম। বাংলাদেশের জন্য এই বাঁধ হুমকি হতে পারে। বাংলাদেশেও এর প্রভাব পড়বে নদীর স্বাভাবিক প্রবাহ, মাছ উৎপাদন ও পানির লবণাক্ততা বৃদ্ধির মাধ্যমে। চীনকে ঘিরে ভারত যেমন উদ্বিগ্ন, তেমনি ভারতকে ঘিরে বাংলাদেশ ও পাকিস্তানও বেশ উদ্বিগ্ন। যুদ্ধবিরতি নিয়ে ভারত পাকিস্তানের সমঝোতার পর দুই দেশেই জনমনে স্বস্তি ফিরেছে। সংঘাতপূর্ণ এলাকাগুলোতে ফিরতে শুরু করেছে মানুষ, খুলছে দোকানপাট। তবে এই স্বস্তির মধ্যেও সিন্ধু পানি চুক্তি এখনও স্থগিত রেখেছে ভারত। বিষয়টি নিয়ে একটি সুরাহায় পৌঁছাতে চায় পাকিস্তান। সিন্ধু নদ ও পাকিস্তানের নির্ভরতা। সিন্ধু নদ শুধু একটি জলাধার নয়, এটি পাকিস্তানের অর্থনীতি, কৃষি ও জীবনযাত্রার শিরানালী। খ্রিস্ট জন্মেরও 2500 বছর আগে সিন্ধু নদের তীরে গড়ে ওঠে পৃথিবীর প্রাচীন হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা। 1960 সালে সিন্ধু নদের পানি ব্যবস্থাপনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সই হয় সিন্ধু পানি চুক্তি। মূল সিন্ধু নদীর 6টি উপনদী রয়েছে। চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় 3টি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করতে পারবে ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলের 3টি নদী সিন্ধু, ঝিলাম ও চন্দ্রভাগার পানি ব্যবহার করবে পাকিস্তান। যদিও এই 6 নদীর উৎসই ভারতে, আর পাকিস্তানে বহমান 3 নদী সিন্ধু অববাহিকার প্রায় 80% পানির উৎস। এত বছর ধরে এই চুক্তি বজায় রেখেছিল দুই দেশের মাঝে পানি বিষয়ক শান্তি। কিন্তু সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকের ওপর হামলা ও 26 জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে শায়েস্তা করতে যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে অন্যতম একটি সিন্ধু পানি চুক্তি স্থগিত করা। জেনে আসি সিন্ধু নিয়ে কেন পাকিস্তান এত উদ্বিগ্ন। ভারত বেশ আগে থেকেই হিমাচল ও জম্মু কাশ্মীরে বেশ কয়েকটি হাইড্রো ইলেকট্রিক প্রকল্প যেমন কিষানগঙ্গা ও রাতলে নির্মাণ করেছে। আন্তর্জাতিক নদীতে কোনো প্রকল্প নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের সম্মতির দরকার হলেও ভারত পাকিস্তানের মতামতকে উপেক্ষা করে এসব নির্মাণ করেছে, যা পাকিস্তানের জন্য বেশ আগে থেকেই উদ্বেগের কারণ। সিন্ধু নদীর পানির উপর নির্ভর করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের 80 থেকে 90% কৃষি। এই অঞ্চল থেকে উৎপাদিত ফসল যেমন গম, চাল, তুলা, আখ সারা দেশের খাদ্য নিরাপত্তায় মূল ভূমিকা রাখে। যদি ভারত তার অংশের পানি সংরক্ষণ, সরিয়ে নেয়া বা নির্বিচারে ব্যবহার শুরু করে তাহলে পাকিস্তানে সৃষ্টি হবে খরা, সেচ সংকট ও খাদ্য সংকট। এতে শুধু পাঞ্জাব নয়, গোটা পাকিস্তান পড়বে এক ভয়াবহ সংকটে। ভারত ও পাকিস্তানের মধ্যে 60 বছরের বেশি সময় ধরে একাধিক যুদ্ধ, অসংখ্য সংঘাত এবং কখনো কখনো কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়লেও আগে কখনো চুক্তিটি স্থগিত করা হয়নি। ভারত পাকিস্তান সম্পর্কের অন্য অনেক কিছু নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও পানি ভাগাভাগির বিষয়টি ছিল পূর্বাভাসযোগ্য। কিন্তু এখন সেই পূর্বাভাসযোগ্যতা আগের যে কোনো সময়ের তুলনায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে বলে আসছে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ভারতের নতুন বড় ধরনের জলাধার নির্মাণের যে কোনো প্রচেষ্টাকে যুদ্ধের উস্কানি হিসেবে দেখা হবে। সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে চাপ দেওয়ার জন্য আমেরিকার দ্বারস্থ হওয়ার কথাও বলছেন পাকিস্তানের বিশেষজ্ঞরা। ভাটির দেশগুলোকে পানি অস্ত্র ব্যবহার করে চাপে রাখার কৌশল ভারতের নতুন নয়। বাংলাদেশকেও বারবার ভারতের অন্যায়ের শিকার হতে হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি সীমান্ত নদী রয়েছে। আন্তর্জাতিক এই নদীগুলো থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। ধরা যাক তিস্তা নদীর কথা। বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত তিস্তা নদী বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত পানির উৎস। শীত মৌসুমে এই নদীর পানি এতটাই কমে যায় যে বাংলাদেশে সৃষ্টি হয় মরুকরণের পরিস্থিতি।
তিস্তা পানি চুক্তি বহু বছর ধরেই ঝুলে আছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ভিন্ন মত থাকায় বাংলাদেশ প্রতিবার আশার আলো দেখে ফিরে আসে খালি হাতে। ফলাফল, বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম অঞ্চলে কৃষি ও জীবিকা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের উজানে তিস্তায় একের পর এক বাঁধ নির্মাণ করেছে ভারত, নিয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। এছাড়া তিস্তার পানি সরিয়ে অন্যত্র ব্যবহার করছে ভারত। বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো ও ফসল নষ্ট করার বহু অভিযোগ আছে ভারতের বিরুদ্ধে। সম্প্রতি চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিস্তা সহ ভারত বাংলাদেশের আন্তঃসীমান্ত সব নদী এবং অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনায় চীনকে 50 বছরের পরিকল্পনা দিতে বলেছেন। ডক্টর ইউনুসের আহ্বানে সাড়া দিতে শুরু করেছে চীন। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে দেশটি। চীনের যে সরকারি প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করছে, সেই পাওয়ার চায়না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে একেবারে প্রস্তুত। নকশা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করতেও প্রস্তুত তারা। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় গিয়ে মানুষের মতামত নিয়েছেন। উত্তরবঙ্গের মানুষ তিস্তা মহাপরিকল্পনা দেখতে একেবারে উদগ্রীব। পূর্ব চীনের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর, নদী খনন ও শাসন, ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। এতে 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া তিস্তার পানি ব্যবস্থাপনায় আসবে বিশাল পরিবর্তন। নদীর প্রশস্ততা কিছুটা কমবে, ফলে দুই পারে কৃষি জমি ও শিল্পাঞ্চল তৈরির জায়গা বের হবে। নদীর গভীরতা দ্বিগুণ করা হবে। এর ফলে বর্ষায় তিস্তায় যে পানি আসে তা নদীর ভেতর সংরক্ষণ ও এর পাশাপাশি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সংরক্ষণ করা হবে, যে কারণে বন্যার হাত থেকে বাঁচবে একরের পর একর জমি। অন্যদিকে শুষ্ক মৌসুমে নদীতে থাকা পানি ব্যবহার করা যাবে, অর্থাৎ ভারত যদি শুষ্ক মৌসুমে স্বাভাবিক পানি না ছাড়ে তাহলেও কোনো সমস্যা হবে না। বৃহত্তর রংপুর শুধু কৃষিনগর নয়, ফসল উৎপাদন, শিল্প কারখানা স্থাপন ও স্যাটেলাইট শহর নির্মাণের মাধ্যমে এই অঞ্চল হয়ে উঠবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরী। এমনিতে সৈয়দপুরে আছে বিমানবন্দর, এটিকে আন্তর্জাতিক রূপ দিতে চায় সরকার। এছাড়া দেশের যে পরিত্যক্ত 7 বিমানবন্দর ঘিরে সরকার পরিকল্পনা করছে, এর অন্তত 2টি, একটি ঠাকুরগাঁও, অন্যটি লালমনিরহাট চালুর প্রাথমিক পরিকল্পনা আছে সরকারের। এছাড়া বিশ্বমানের একটি হাসপাতাল উপহার দিচ্ছে চীন, যা নীলফামারী জেলায় নির্মাণের কথা ভাবছে সরকার। কুড়িগ্রামে ভুটানের অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা রয়েছে। সব মিলে নদী ঘিরে দেশের উত্তরাঞ্চল বিশাল পরিবর্তনের সম্ভাবনার পথে। তিস্তা, ধরলা বা এই ধরনের যত বড় নদী রয়েছে, এই নদীগুলো এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার অন্যতম উৎস। আবার কখনো কখনো এই নদীগুলোই হয়ে ওঠে তাদের জীবনের জন্য দুঃখের কারণ। তবে এই সমস্ত নদীকে ঘিরে সরকারের রয়েছে মহাপরিকল্পনা। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।